Hello everyone, how are you all? Welcome to my channel IELTS Care. আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের IELTS জার্নি সহজ হোক। আপনার IELTS জার্নি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আপনি পার হয়ে যান এবং খুবই সহজ কিছু উপায়ের অবলম্বন করে আপনি খুব ভালো একটি স্কোর করুন। এই উদ্দেশ্যকে নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আপনার IELTS যে জার্নিটা আছে সেটাকে সহজ করার জন্য বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছে হেল্প করার জন্য। তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IELTS স্পিকিং এর পার্ট 1। ইয়েস, IELTS স্পিকিংটা হচ্ছে 15 মিনিটের একটা ইন্টারভিউ। এর ভিতরে প্রথম পার্টটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড, সেটারই খুঁটিনাটি যাবতীয় বিস্তারিত তথ্য আজকে আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS Care। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দ্য বস। তো চলুন যাই আজকের আলোচনায়। তো আপনার পার্সোনাল পার্ট অলরেডি বলেছি, তো এটা একটা ইন্টারভিউ। ইউ মাস্ট থিঙ্ক ইন ফ্রম হিয়ার। আপনাকে এটা একটু এখান থেকে ভাবতে হবে যে দিস ইজ অ্যান ইন্টারভিউ। এটা একটা ইন্টারভিউ। আপনি খেয়াল করে দেখুন, আপনার হচ্ছে স্কুল কলেজে যে ভাইবা পরীক্ষাটা দিয়েছেন, আপনার যে বসতে হয়, বসার পরে হচ্ছে আপনাকে আপনার নাম জিজ্ঞেস করা হয়, রোল নাম্বার জিজ্ঞেস করা হয়, তারপরে হচ্ছে টপিক সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়, যে সাবজেক্টের প্রশ্ন। ইটস জাস্ট লাইক দ্যাট। এই বিষয়টা ঠিক এরকম। এবার আমি একটু স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে হবে। এক্সাম ডেতে আপনার একটা রিপোর্টিং টাইম থাকবে। সো প্লিজ বি মাইন্ডফুল। এখন যে স্টেপগুলো বলছি একদম আপনার রিয়েল এক্সামের স্টেপ বলছি। এখন এক্সাম ডেতে আপনার একটা রিপোর্টিং টাইম থাকবে। সাপোজ রিপোর্টিং টাইমটা কি, ধরেন আপনার স্পিকিংয়ের যে ইন্টারভিউটা এটা হবে হচ্ছে 12:50 অথবা 12:45। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার রিপোর্টিং টাইম থাকবে 12:30। মানে হচ্ছে আপনি যে এক্সাম সেন্টারে উপস্থিত আছেন এইটা হচ্ছে এক্সাম অথরিটিকে আপনার জানাতে হবে যে হ্যাঁ, আমি এক্সাম সেন্টারে উপস্থিত আছি, 12:40 বা 45 পরীক্ষা দিতে চাচ্ছি। তো আপনার মূল এক্সামের টাইমের 10, 15, 20 মিনিট আগের একটা টাইম দেওয়া থাকবে আপনার রিপোর্টিং টাইম। তাহলে রিপোর্টিং টাইমে হচ্ছে আপনার যে রিপোর্টিং করতে হবে যে হ্যাঁ আমি উপস্থিত আছি। পরীক্ষা দেওয়ার সময় আপনার সাথে আপনার পাসপোর্টটা ক্যারি করতে হবে। দিস ইজ রুলস। এটা হচ্ছে নিয়ম। পাসপোর্টটা ক্যারি করতে হবে, বাকি আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, এইবার যখন আপনি রিপোর্টিং টাইমে রিপোর্ট করলেন যে হ্যাঁ আমি উপস্থিত আছি, তারপরে এক্সাম অথরিটি আপনাকে বলবে প্লিজ টেক ইউর সিট অথবা প্লিজ টেক রেস্ট ইন হিয়ার। এখানে আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, আপনাকে আপনার টাইমে জানানো হবে অথবা ইনফর্ম করা হবে। এবার আপনি একটু রেস্ট করছেন, রেস্ট করার পর তারপরে যখন আপনার পরীক্ষার টাইম হবে তখন দেখবেন আপনাকে নক দেওয়া হবে, একটা রুমের সামনে নেওয়া হবে। ওইখানে এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম মুখোমুখি অবস্থানে, মানে বিফোর একজন আরেকজনের সামনে বসা থাকবে, একটা ছোট্ট টেবিল থাকবে, এক্সামিনার থাকবে এবং ওই রুমে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না। ইউ উইল বি অ্যালোন, একা। সুতরাং আপনার লজ্জা ভয় কোনো কিছুই নাই। সুতরাং আপনি অনুমতি নিয়ে প্রবেশ করলেন। মে আই কাম ইন স্যার, জাস্ট কমন একটা লাইন বলে দিলাম। আপনি আপনার মতো করে পছন্দ করে নিতে পারেন। যেমন অনেকে বলতে পারে ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই কাম ইন, ওকে সো আইড লাইক টু গেট ইন ইফ ইউ ডোন্ট মাইন্ড। এরকম বিভিন্ন ধরনের কথা আসতে পারে। উড ইউ মাইন্ড ইফ আই কাম, এইভাবেও আসতে পারে। দ্যাট মিনস আপনি অনুমতি নিয়ে রুমে ঢুকলেন। ঢোকার পর অবশ্যই চেষ্টা করবেন গ্রিট করার জন্য সময় অনুযায়ী। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, হোয়াট এভার দ্য টাইম। যে পরীক্ষক থাকবে এক্সামিনার তাকে গ্রিট করবেন উইথ আ স্মাইলিং ফেস। মাথায় রাখবেন এখানে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্লে করবে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজটাকে কিপ আপ রাখার চেষ্টা করতে হবে এবং এটাকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। এখন যেই বসে পড়া যাবে না, সামনে চেয়ার থাকবে কিন্তু বসে পড়া যাবে না। আপনি চেয়ারের সামনে যে দাঁড়ান, এক্সামিনারই আপনাকে বলবে প্লিজ হ্যাভ ইউর সিট অর টেক ইউর সিট, প্লিজ বি সিটেড অথবা প্লিজ মেক ইউর সেলফ কমফোর্টেবল। এই ধরনের কথাগুলো আপনাকে বলবে। দ্যাট মিনস আপনি আপনার আসনে বসবেন। আসনে বসে মেরুদণ্ড সোজা করে বসবেন, টেবিলের উপরে হাত রাখবেন না, চেয়ারের হাতলের উপরে হাত রাখবেন না। দয়া করে এগুলো খেয়াল রাখবেন। এবার বসলেন, হাত নিচে এবং সোজা, মেরুদণ্ড সোজা রাখা। তারপর এক্সামিনার আপনাকে বলবে যে ওয়েলকাম টু IELTS স্পিকিং টেস্ট, নাও উই আর গোয়িং টু পারফর্ম দ্য টেস্ট, হোল প্রসিডিওর উইল বি স্পোকেন টু ইউ। তখন আপনাকে পুরো টেস্টের প্রসিডিওরটা বলা হবে। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে প্লিজ ক্যান ইউ শো মি ইউর পাসপোর্ট। তখন আপনার পাসপোর্টটা দেখতে চাইবে ফর আইডেন্টিফিকেশন চেক। তখন আপনি পাসপোর্টটা হ্যান্ড ওভার করবেন, বলবেন হিয়ার ইউ গো অথবা প্লিজ টেক ইট অর ইয়েস শিওর ইউ ক্যান, হিয়ার ইউ গো। এভাবে আপনি দিলেন। দেওয়ার পর পাসপোর্টটা যখন সে খুলবে ইনফরমেশন পেজটা, তারপরে জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম,
তখন আপনি বলবেন কিভাবে নামটা, আপনার পাসপোর্টে দেখবেন আপনার নাম হচ্ছে গিভেন নেম এবং হচ্ছে ফ্যামিলি নেম, এই অনুযায়ী। নর্মালি আমাদের বাঙালি স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াটস ইউর নেম, আমরা বলে থাকি মাই নেম ইজ দ্যাট দ্যাট দ্যাট, লাইক দ্যাট। কিন্তু এটা কিন্তু আপনার ব্রিটিশ স্ট্যান্ডার্ড না, অথবা ইংলিশ স্ট্যান্ডার্ড এটা না। আপনি আপনার পাসপোর্টের যে নামটা সেটা ফলো করবেন। পাসপোর্টের নামটা দেওয়া আছে কিভাবে, মাই গিভেন নেম অ্যান্ড মাই ফ্যামিলি নেম অর সার নেম, এইভাবে হচ্ছে আপনি আপনার নামটা বলবেন। নাম বলার পর আপনার নামের প্রোনাউন্সিয়েশন জানতে চাইবে, মানে আলফাবেটিক্যাল প্রোনাউন্সিয়েশন জানতে চাইবে আপনার হচ্ছে আপনার এক্সামিনার। বলবে যে আপনার নামের স্পেলিংটা একটু বলেন জোরে জোরে প্রোনাউন্স করে, তো সেটা আপনাকে বলতে হবে। এই জন্য 26 আলফাবেটসের সঠিক প্রোনাউন্সিয়েশন আমার স্পোকেন প্লেলিস্টে দেওয়া আছে, দয়া করে এখান থেকে একটু দেখে নেবেন। যে আমরা যেমন উচ্চারণ করি যে, উচ্চারণ হবে যেই, আমরা উচ্চারণ করি কে, উচ্চারণ হবে খেই। এই যে পার্থক্য, যার কারণে দেখা যায় আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক হয় না। তো এবার আইডেন্টিফিকেশন চেক কমপ্লিট, আপনার আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার টোটাল আপনার এইবার হচ্ছে আপনার মূল এক্সাম শুরু। এতক্ষণ যা হয়েছে এগুলো সবই হচ্ছে প্রি এক্সামিনেশন প্রিপারেশন, মানে আপনার পরীক্ষার পূর্ব প্রস্তুতি। এখনও কিন্তু আপনার মূল মার্কিংয়ের এক্সাম শুরু হয় নাই। তবে এতক্ষণ পর্যন্ত যা ঘটেছে সবই কিন্তু একটা ইমপ্রেশন রাখবে আপনার পরীক্ষার ক্ষেত্রে। এরপরে টোটাল 5 মিনিটের এক্সাম হবে আপনার এখানে ফার্স্ট পার্টের জন্য, টোটাল 5 to 6 মিনিটস। তো 5 মিনিট ধরে নেন। টোটাল হচ্ছে 3টা কোয়েশ্চেন থেকে অন এভারেজ 3 into 3 9 to 10 কোয়েশ্চেন্স আপনি এখানে ফেস করতে যাচ্ছেন। তো যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনা নিয়ে, অথবা হচ্ছে আপনার হোম টাউন নিয়ে। যদি আপনি জব হোল্ডার হন তাহলে আপনার জব নিয়ে, অথবা হচ্ছে আপনার হোম টাউন নিয়ে প্রশ্ন শুরু হবে। মাথায় রাখবেন এইখানে যে আপনি 8 থেকে 9টা বা 10টা কোয়েশ্চেন পেতে যাচ্ছেন, এই আনসারগুলো আপনাকে দিতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে। সাপোজ আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াটস ইউর ফেভারিট কালার, আপনি যদি বলেন রেড, তাহলে এক্সামিনার কিন্তু আপনি আসলে ইংরেজি কতটুকু জানেন এটা অ্যাসেস করার কোনো কিছু পাবে না। এখানে আমরা এটা বলতে পারি, you know different people have their different choices, so I know some other people even though like the light color but I like the deep color like black. কিছু মানুষ হয়তো আপনার হচ্ছে হালকা কালার পছন্দ করে, কিন্তু আমি আপনার হচ্ছে যেটা গাঢ় কালার যেমন কালো পছন্দ করি। এভাবে মানে অন্তত 2 থেকে 3টা লাইনে আপনার যেতে হবে, মানে ন্যূনতম 2 লাইন। আপনার হচ্ছে কি বলে একদম সলিড, একদম হচ্ছে সিম্পল ওয়েতে যেন আমরা আনসার না দিই, তাহলে আমার ইংরেজির যে প্রফিসিয়েন্সি সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখন আমি যে বললাম 3টা টপিক, এই টপিকগুলো আসলে কি রিলেটেড, আমি পার্সন রিলেটেড যত টপিক আছে সবই এখানে আসতে পারে। যেমন আমার হোম টাউন কোথায়, আমার দেশ, তারপরে হচ্ছে আমার পড়াশোনা, আমার পছন্দ, আমার অপছন্দ, আমি অবসর সময় কি করতে পছন্দ করি, তারপরে হচ্ছে আমার বিশেষ কোনো শখ আছে কিনা, আমার ভবিষ্যৎ স্বপ্ন কি, আমি আমার দেশের জন্য কি করতে চাই, আমি আমার নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চাই, তারপর হচ্ছে আমার পছন্দের খেলাধুলা কি, আমি হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আমাদের লোকাল কালচার কি, তারপরে হচ্ছে আমাদের আশেপাশের মানুষজনের অ্যাটিটিউড বিহেভিয়ার কেমন, আমাদের দেশে দর্শনীয় স্থান কি কি আছে, ভালো খাবার কি পাওয়া যায়, এই যে ধরনের বিষয় আছে, দ্যাট মিনস আমি পার্সন রিলেটেড যত ধরনের টপিক হতে পারে এই সমস্ত টপিকের উপরে বেস করে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো হবে। তার মানে আমি আমার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলোই এখানে হবে। তো আনসার করার সময় প্রথমে কোয়েশ্চেনটাকে রিসিভ করতে হবে যে ওয়েল থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন অর আই এম রিয়েলি হ্যাপি টু আনসার দ্য কোয়েশ্চেন। দেন অন্তত 2টা অপিনিয়ন দিতে হবে যে হ্যাঁ অন্যান্যরা এখানে এরকম ভাবে, এখানে এরকম ভাবে। আজকেই আপনাদেরকে কিছু দেখিয়ে দিব যে প্রশ্ন কিভাবে আসছে এবং হচ্ছে আপনার কিভাবে আনসার দেওয়া হচ্ছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এবং আজকে আমরা নর্মাল 5টা কোয়েশ্চেন দেখব যা আইএলটিএস পার্ট 1-এ স্যাম্পল যে কোয়েশ্চেনগুলো আসে আমাদের পার্সোনাল ইনফরমেশন রিলেটেড সেগুলো কেমন আসতে পারে এবং সেগুলোর আনসারগুলো নর্মালি কেমন হতে পারে। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ রিড আ ডেইলি নিউজ পেপার? তুমি কি দৈনিক নিউজ পেপার পড়ো কিনা? আই ডোন্ট। প্রথমেই বলে দিলাম আই ডোন্ট। আই এম অ্যাফ্রেড, আমি দুঃখিত। লাইক আ লট অফ পিপল, অনেক মানুষের মতো, আই গেট মাই নিউজ ফ্রম দ্য ইন্টারনেট, ইটস সো মাচ ফাস্টার, এটা অনেক দ্রুত। এখন দেখুন প্রথমেই আমি না বলে দিয়েছি এবং তারপরের লাইনগুলো আমি ব্যাখ্যা করেছি যে আমি কেন আসলে এটা বললাম। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ রিড আ ডেইলি নিউজ পেপার, আপনি শুধু বলে দিলেন আই ডোন্ট। এখানে আপনাকে জাজ করার মতো কোনো কিছু নাই বা আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বোঝার মতো কিছু পাওয়া যাচ্ছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, আপনি কেমন ধরনের বই পড়তে পছন্দ করেন? অল কাইন্ডস রিডিং,
এই যে ওহ বললাম এবং অল কাইন্ডস রিলি, এগুলো হচ্ছে আমি কোয়েশ্চেনটাকে আগে রিসিভ করলাম। আইভ গট অ্যাবাউট 100 বুকস অ্যাট হোম। আমার বাড়িতে অনেক বই আছে, 100-এর উপরে। অ্যাকচুয়ালি ফিকশন, কল্পকাহিনী, নন ফিকশন, কল্পকাহিনী না বাস্তব যেগুলো, অ্যান্ড লটস অফ বুকস অ্যাবাউট আর্ট, শিল্প সংক্রান্ত অনেক ধরনের বই। তার মানে শুধু বই পছন্দ না, আমি কিছু বইয়ের এক্সাম্পলও দিলাম। তার মানে আমার কথার ভিতরে যদি এক্সাম্পল দিই তাহলে আমার কথাগুলো আরও বেটার হয়। হাউ অফেন ডু ইউ ইউজ আ লাইব্রেরি? আপনি কতদিন পর পর বা আপনার হচ্ছে প্রতিনিয়ত কি লাইব্রেরি ব্যবহার করেন কিনা? ওয়েল, এই যে আবার বলছি, কোয়েশ্চেনটা রিসিভ করলাম। আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো আই এম ইন দ্য লাইব্রেরি অলমোস্ট এভরিডে। আমি প্রতিদিনই লাইব্রেরিতে যাই। আই ডোন্ট অলওয়েজ ইউজ ইট টু ফাইন্ড বুকস। আমি প্রতিদিনই বই খুঁজতে যাই, যদিও আই এম মোর লাইকলি টু ইউজ দ্য কম্পিউটার ফ্যাসিলিটিস। যদিও লাইব্রেরিতে আমি বই খুঁজতে যাই, কিন্তু আমি আরও বেশি পছন্দ করি কি কম্পিউটার ফ্যাসিলিটিস টু লুক ফর ইনফরমেশন অনলাইনের ইনফরমেশন খোঁজার জন্য আর কি। ওকে, নাও নাম্বার 4, হাউ মেনি আওয়ার্স আ উইক ডু ইউ স্পেন্ড রিডিং? দৈনিক পড়ার পিছনে কতক্ষণ সময় তুমি ব্যয় করো সপ্তাহে? দিস ডেজ আই অনলি স্পেন্ড 1 or 2 আওয়ার্স রিডিং আ বুক। আমি হচ্ছে 1 থেকে 2 ঘন্টা, টু বি অনেস্ট। এবং দেখুন বাট, কথা চেঞ্জ করে দিচ্ছি। বাট ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি ছোট ছিলাম, আই ইউজ টু স্পেন্ড অলমোস্ট অল মাই ফ্রি টাইম রিডিং। আমি বেশিরভাগ সময় রিডিংয়ের ক্ষেত্রে ব্যয় করতাম। সো কোয়েশ্চেন নাম্বার 5, ইজ দেয়ার এনিথিং ইউ ফাইন্ড হার্ড টু রিড? ইয়েস, দেয়ার ইজ। প্রথমে এই কোয়েশ্চেনটা রিসিভ করলাম, তারপরে অ্যাকচুয়ালি আই এম স্টাডিং টু বিকাম অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য টেক্সট বুকস আর রিয়েলি ডিফিকাল্ট। আমি পড়াশোনা করছি একজন হিসাবরক্ষক হওয়ার জন্য, এবং আমি দেখতে পাচ্ছি আমার যে বইগুলো আছে খুবই কঠিন। আই হ্যাভ টু রিড দেম ইফ আই ওয়ান্ট টু পাস মাই এক্সামস। কিন্তু আমাকে এক্সামে পাস করার জন্য অবশ্যই এগুলো পড়তে হবে। মোটামুটি এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি করতে হয়, পরীক্ষায় যে ফেস করতে হয়। ওকে, এতক্ষণ আপনারা দেখলেন এখানে আসলে মডেল কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আনসারের স্টেপগুলো কি আপনারা ভালো করে দেখেছেন। এখন এর উপরে বেস করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সো ফার্স্ট পার্টের বিষয় আসে, সম্পূর্ণটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম, কিভাবে প্রশ্ন আসে, কোথা থেকে আসে, কেন আসে, সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। সুতরাং ফার্স্ট পার্টে ভালো করতে হলে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেখানে আপনি অবশ্যই আর বডি ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে যে আপনি যখন এক্সামিনারের সাথে কথা বলবেন তখন অবশ্যই তার সাথে আই কন্ট্যাক্টটা বজায় রাখতে হবে এবং স্মাইলিং ফেস বজায় রাখতে হবে। আপনার হ্যান্ড মুভমেন্ট হতে পারে কথার অনুযায়ী, যদি আপনার সাবকনশিয়াস মাইন্ডে হাতের মুভমেন্ট থাকে তাহলে সেটা হবে, ফ্রি রাখবেন, সেটা যেভাবে অনুযায়ী আপনার মুভমেন্ট করবে। তো এই জিনিসগুলো আমরা ফার্স্ট পার্টের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনাদের প্রিপারেশনের সুবিধা হবে। আমি আমার ছাত্রদেরকে এই জিনিসগুলো খুবই ভালোভাবে হাতে কলমে ধরে ধরে দেখাই এবং বোঝাই। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলেছি, স্পিকিংয়ের মার্কিং করবে হচ্ছে 2 জন। একজন হচ্ছে যে সরাসরি এক্সাম নিচ্ছে সে, আরেকজন হচ্ছে রেকর্ডিং শুনবে। সুতরাং আপনার কথা যেন বেটার হয়। আর এই স্পিকিং পার্ট করতে যে কি ধরনের সমস্যা হয়, স্পিকিং পার্টের ক্ষেত্রে কী ধরনের প্রবলেম আমাদের স্টুডেন্টরা নর্মালি স্বাভাবিকভাবে করে বা কমন মিস্টেক্স করে, এগুলো আমরা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার আইএলটিএস রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই টপিকে ভিডিও করে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ।